আমি যখন সৌদি আরবে ছিলাম হজে, আমরা তখন আমাদের যে টেন্টে সারা বিশ্বের মুসলমানদের হাজিদের আনাগোনা সেখানে সেই টেন্টে ছিল। সেই ক্ষেত্রে যে জিনিসটা বোঝা যাচ্ছে, তারা প্রসঙ্গক্রমে বাংলাদেশ সম্পর্কে ওয়াকিফাল, জানতে চায়, বুঝতে চায়, দেখতে চায়। তারাও দুই একটা কথায় ফাঁকে ফাঁকে বিভিন্ন হজের আনুষ্ঠানিকতার ফাঁকে ফাঁকে তাদের সাথে যতটুকু আলাপচারিতা, তারা বলছেন যে যে কি শুনছি তোমাদের দেশের একজন সেনাবাহিনীর প্রধান এরকম দুর্নীতির সাথে জড়িত ছিল। সে তারা তাদের ভাষায় তো রক্ষক এরকম হইলে কেমনে চলে। তো আমিও যেভাবে বললে, যতটুকু বললে আমার দেশের মান ইজ্জত রক্ষা হবে ততটুকুই বলে শেষ করেছি। কিন্তু তাদের বক্তব্য হচ্ছে যে এটাই সমস্যা তৃতীয় বিশ্বের, যে যাদেরকে আমরা দায়িত্ব দেই তারা সেই আমাদের এভাবে আমাদেরকে আশাহত করে, আমাদেরকে কষ্ট দেয়। এই তৃতীয় বিশ্বের দুর্ভাগ্য হচ্ছে এখানে। আপনারা তো নির্বাচনে গিয়েছিলেন, আপনাদের তো সিট দেওয়া হয়নি। বিএনপিও গেলেও তো তাই হতো। ঠিক আছে, আমাদের তো 11 সিট দিছে, বিএনপি গেলে তো 22 সিটও পাইতো। এই সব সময় আপনার দেখেন 1 বছর, 2 বছর, 5 বছর, 5 বছরে একটা শিশু সন্তান, একটা 11 বছর বাচ্চা 5 বছরে সাবালক হয়ে যায়। 5 বছর কিন্তু কম না। আপনার মানুষের জীবনে 5 বছরে অনেক কিছু, আপনি 5 বছরের একটা জীবনের ইতিহাস ভুলে যায়। 5 বছরের জীবনে, 5 বছর সময়ে, এই স্পেন অফ টাইমে অনেক কিছু ঘটনা ঘটে। আপনি 2018 মতো 2024কেও চিন্তা করছেন, আবার 2024কে আপনার 2029-এর মতো চিন্তা করলে আমার মনে ঠিক হবে না। রাজনীতি এভাবে চলে না। আপনি দেখবেন না ইন্ডিয়ার যে কংগ্রেস এবং বিজেপির যে লড়াই, তিনবারের মতো আবার সে নরেন্দ্র মোদী বিজেপিকে ক্ষমতা নিয়ে গেল। আপনি কি মনে করেন এটা শুধু জনপ্রিয়তাটা? শুধু জনপ্রিয়তা তাকে এটা নেয়নি, তাকে এটা নিয়েছে তার পলিসি। আপনি এই যে রাজীব গান্ধীর ছেলে রাহুল গান্ধী আপনি দেখেন, যে যত কিছুই বলেন না কেন, আপনি যতই কিছু বলেন না কেন, একটা তো তারা একটা পলিসি নিয়েছে কংগ্রেস, বিজেপি, যে তাদের মেজরিটি হচ্ছে হিন্দু। তারা মনে করেছে আমার হিন্দু থাকলে চলবে। এটা একটা পলিসি। আপনি এটাকে পলিসির বাইরে রাখছেন কেন? এটা একটা পলিসি। আমাদের হিন্দু থাকলে চলবে, মুসলমান দরকার নেই। যদি এটা মনে করেও থাকে তাও তো রাইট, কারণ তাকে বৈতরণী পার হইতে হবে। আপনার পলিসিটা কী ছিল এটা বলেন। আপনি একটা পলিসি তো নেবেন। আপনি মনে করেন এই দেশের জামাত ইসলামী একটা পলিসি নিছে কি, তারা ইসলামের রাষ্ট্র কায়েম করবে, বাস এটাই পলিসি। আর কোনো পলিসির দরকার নেই তো ভাই, এতে হোক আর না হোক তারা আগাবে এটা দিয়েই। নাকি 10টা লাগবে কর্মসূচি? এত কর্মসূচি লাগে না তো ভাই। আপনার মানে বিজেপি সরকার একটা কর্মসূচি, একটা পলিসি দিয়েই পগার পার। সেটা কি? হিন্দুত্ববাদ। তার টার্গেট এটাই করছে। এখন আপনি কংগ্রেসের পলিসি দেখেন, এবার তারা যে পলিসি অবলম্বন করেছে সেটা হচ্ছে তারা ব্যাপকভাবে মানুষের মধ্যে এটা সঞ্চারণ করতে পারছে যে হিন্দুত্ববাদী হইয়াও তো আমি পার পাইলাম না। কি করলাম না? আপনি হিন্দু করে করে আপনি আমার বেকারত্ব বাড়াই দিলেন, তো লাভটা হইল কি? মানুষ কিন্তু খেপছে। আপনি বললেন যে আমরা মুসলমান, আমরা হিন্দু দিয়ে কি ফ্যাট ভরে নাকি? এই তো মানুষকে নতুন নতুন স্বপ্ন তো দেখাইতে হবে, নতুন নতুন কর্মসূচি দিতে হবে, এবং মানুষকে জাগাইতে হবে এমন কিছু কথা বলে যেগুলোতে মানুষ নতুনত্ব পায়। এখন বাংলাদেশের মানুষ নতুনত্ব পায় না, যাই বলেন আপনি, নতুনত্ব পায় না বলে হ্যাঁ সিম্প্যাথি পাইছে। এই যে আপনি বললেন না এখন যে মানুষ কেন মাঠে নামছেন, মানুষ ব্যাপক অর্থে দেখবেন মাঠে নামবে যেদিন, একটু আগে আপনার সাথে আমার অফ দ্য রেকর্ড কথা হচ্ছিল, মানুষ যখন ব্যাপক অর্থে মাঠে নামবে তখন দেখবেন সরকার পালানোর জায়গা পাবে না। সেই ব্যবস্থা যদি হয় তাইলে অবশ্যই হবে। এখন শুধুই কেবল আপনার সব শ্রেণী পেশার মানুষের এক ধরনের সরকারের প্রতি অনাস্থা নয়, শুধু কার্যকর অনাস্থা। বুঝছেন? আজকে শিক্ষকরা নামছে মাঠে, লক্ষ্য করেছেন? কই গণতন্ত্রের জন্য তো নামে নাই, তারা যে ভোট দিতে পারে না এই জন্য নামে নাই।
তারা নামছে কি জন্য? তাদের পেটে লাথি মারছে এই জন্য, তারা তাদের রুটির জন্য নামছে। তো এখন এটাকে আপনি কি দেখবেন? এই পরিবর্তিত পরিস্থিতিতে আপনাকে যদি রাজনীতির আপনার সংজ্ঞা না নির্ধারণ করেন, রাজনৈতিক নেতারা ঠিক না করে দেন, তাহলে তো আন্দোলন মাঠে মারা যাবেই। বর্তমানে সাম্প্রতিক সময়ে আমি হজে গিয়েছি, হজে থেকে বা হজের পরে আসার পরে এই যে কতগুলো ঘটনা দেশে চলছে, বিশেষ করে আপনার মানে বেনজিরের যে দুর্নীতির যে মহোৎসব, দুর্নীতির যে দুর্নীতিকাণ্ড, তারপরে জেনারেল আজিজের যে লোমহর্ষক ক্ষমতার অপব্যবহার, এবং মতিউর কাণ্ড, ছাগল কাণ্ড, মতিউর মতো এরকম একজন পিচাস এবং অর্থলোভী সরকারি কর্মচারী, তারপরে এরকম এখন কেঁচো খুঁড়তে সাপ বের হয়ে যাচ্ছে। অসংখ্য মতিউর, অসংখ্য আতিয়ার, অসংখ্য মতিয়ার, অসংখ্য বেনজির, অসংখ্য জেনারেল আজিজ। আমার মনে হচ্ছে মানুষ ভাবতে শুরু করছে যে ঘাপটি মারি আছে বিভিন্ন জায়গাতে, যাদেরকে আমরা দেবতার আসনে বসাইছি, যারা আমাদের দণ্ডমুণ্ডের মালিক, যারা আমাদের সম্মানের মাথার তাজ, আমরা দেখছি এরা তো দেখি এক একজন মানে শয়তানের প্রতিভু, শয়তানের প্রতিচ্ছবি। আমরা দেখছি এরা এক একজন ফেরাউনের দোসর, শয়তানের দোসর। এরকম আমরা লক্ষ্য করছি এখন বেড়ে আসছে সমাজের, যাদেরকে আমরা মাথায় রাখতাম এরকম লোকগুলো বেড়ে আসছে। এতে মনে হচ্ছে যেন বাংলাদেশটা একটা আপনার মানে ওই যে বাগদাদের চোরের নাম শুনছি আমরা, ইতিহাসে পড়ছি, বাগদাদের চোর, আপনার ওই যে আলিবাবা, মানে বাংলাদেশটা কি আলিবাবার দেশে পরিণত হয়ে গেল? এরকম মনে হচ্ছে না? বিদেশিরা মেসেজ পাচ্ছে কি? আমি যখন সৌদি আরবে ছিলাম হজে, আমরা তখন আমাদের যে টেন্টে সারা বিশ্বের মুসলমানদের হাজিদের আনাগোনা সেখানে সেই টেন্টে ছিল প্রায় ১,১২০ আপনার সৌদি সরকারের আমন্ত্রণে, সৌদি বাদশার আমন্ত্রণে সারা পৃথিবী থেকে, শুধু মুসলিম বিশ্ব না, সারা পৃথিবী থেকে প্রায় ১,১২০ এরকম বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। এখানে সাবেক বিচারপতি আছে, বর্তমান বিচারপতি আছে, সেখানে বুদ্ধিজীবী আছে, সেখানে সাবেক রাষ্ট্রপ্রধানও আছে, সাবেক মানে প্রধানমন্ত্রীও আছে, বিভিন্ন দেশের সাবেক মন্ত্রীও আছে, এরকম বহু আছে। তো এদের সবার সাথে কম বেশ আমার, সবার সাথে না হোক কিছু কিছু অনেকের সাথে কম বেশ আদান প্রদান, ভাব বিনিময়, কথাবার্তা বলার সুযোগ হয়েছে। সেই ক্ষেত্রে যে জিনিসটা বোঝা যাচ্ছে, তারা প্রসঙ্গক্রমে বাংলাদেশ সম্পর্কে ওয়াকিফাল, জানতে চায়, বুঝতে চায়, দেখতে চায়। তারাও দুই একটা কথায় ফাঁকে ফাঁকে বিভিন্ন হজের আনুষ্ঠানিকতার ফাঁকে ফাঁকে তাদের সাথে যতটুকু খানার টেবিলে, ডাইনিংয়ে, এখানে সেখানে আলাপচারিতা তারা বলছেন যে কি শুনছি, তোমাদের দেশের একজন সেনাবাহিনীর প্রধান এরকম দুর্নীতির সাথে মানে জড়িত ছিল। তো সে তারা তাদের ভাষায় তো রক্ষক এরকম হইলে কেমনে চলে? তো আমিও যেভাবে বললে, যতটুকু বললে আমার দেশের মান ইজ্জত রক্ষা হবে ততটুকুই বলে শেষ করেছি। কিন্তু তাদের বক্তব্য হচ্ছে যে এটাই সমস্যা তৃতীয় বিশ্বের, যে যাদেরকে আমরা দায়িত্ব দেই তারা সেই আমাদের এভাবে আমাদেরকে আশাহত করে, আমাদেরকে কষ্ট দেয়। এই তৃতীয় বিশ্বের দুর্ভাগ্য হচ্ছে এখানে। ঠিক তেমনি এর কারণে, এই জেনারেল আজিজের কারণে, দেখেন জেনারেল আজিজের কারণে, তারপর বেনজিরের কারণে, এই মতিউরের কারণে এই আমাদের এই প্রতিষ্ঠানগুলো ব্যুরোক্রেসি আজকে ভুলুণ্ঠিত, মর্যাদাহানির শেষ পর্যায়ে চলে গেছে। মানুষ মনে করে সরকারি কর্মচারী, কর্মকর্তা সবাই এরকম আকণ্ঠ নিমজ্জিত, দুর্নীতি নিমজ্জিত, সবাই মানুষের টাকা মেরে খেয়ে এরকম বিদেশের টাকার পাহাড় গড়ে তুলছে। ব্যাপারটা কিন্তু তা না, সবাই কিন্তু তা না, কতিপয়। এই কতিপয়ের কারণে এই যে দুর্নামটা হলো, এই যে ব্যুরোক্রেসির দুর্নাম হলো মতিউরের কারণে, এই যে সেনাবাহিনীর দুর্নাম হচ্ছে এই জেনারেল আজিজের কারণে, এই যে বেনজিরের কারণে আমাদের পুলিশ বাহিনীর প্রচুর সদস্য, ওদের কষ্ট দেখলে আমাদের কষ্ট লাগে।
জীবনকে বাজি নিয়ে তারা দায়িত্ব পালন করে, প্রচুর সংখ্যক পুলিশ সদস্য। শুধু শুধু আপনার তাদের যে মাসিক বেতন এর উপরে তারা চলে, এরকম হাজার হাজার পুলিশ সদস্য আছে যারা তার বেতনের উপরেই চলে, তাদের নুন আনতে পান্তা ফুরায়। সেইখানে এরকম কতিপয় সদস্যের এরকম আঙ্গুল ফুলে কলাগাছ হয়ে যাওয়া, এটা কি সহজ বিষয়? এটা মানে বিষয়টা এরকম যে মনে হচ্ছে যেন এখন বাইরে মেসেজটা এরকম যাচ্ছে, বাংলাদেশ মনে হয় যেন আলিবাবার চোরের দেশ হয়ে গেছে গা, সব বাগদাদের চোরের মতো হয়ে গেছে গা। ব্যাপারটা কিন্তু সেরকম না। তো এদের কারণে আজকে আমরা এরকম দুর্নামের শিকার হলাম। আমাদের মান, ইজ্জত, ইমেজ মানে ধুলায় মিশে গেছে। আমার মতে এই শাস্তি কে দিবে? এই শাস্তি অবশ্যই দরকার আমাদের আগামী প্রজন্মের স্বার্থে, আমাদের দেশের অস্তিত্বের স্বার্থে।